নমস্কার, মৃত্যুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। শনিবার পূর্বসূচি অনুযায়ী রাজ্য সরকারের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো পুজোর কার্নিভাল 2025। জলপাইগুড়িতে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার গভীর রাতে কিছু দুষ্কৃতী মিলে অনিরুদ্ধ দাস নামে এক যুবককে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। 5 জনকে গ্রেফতার করে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবারে অশনি, অঝোরে বৃষ্টি, আর এর ফলে ব্যবসা বাণিজ্য সবটাই ক্ষতি। সকাল থেকে পড়ছিল অঝোরে বৃষ্টি, আর এই বৃষ্টির ফলেই লক্ষ্মী পুজোর আগে কিছুটা হলেও হাটে বাজারে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। বৃষ্টির ফলে সকালে যারা নির্দিষ্ট জায়গায় কাজে যায় তাদের কাজে সঠিক সময় তারা যেতে পারেনি। বৃষ্টির ফলে অসুবিধা হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। যদিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে দশমীর থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি হবে, আর সেই আবহাওয়া দপ্তরের কথা মিলে গেল। ফলে কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে এদিন সকালে। আজ সন্ধ্যায় কার্নিভাল কি হবে চিন্তার সুর, কারণটা বৃষ্টি। জলপাইগুড়িতে মেঘলা আকাশ, বৃষ্টি। সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। দুপুর গড়ালেই কার্নিভাল। চূড়ান্ত প্রস্তুতির এই মুহূর্তে চিন্তা বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। বৃষ্টির আশঙ্কায় কার্নিভালের সময়ও এগিয়ে আনা হয়েছে। সব প্রস্তুতি চূড়ান্ত করে ফেলার পর শেষ পর্যন্ত বৃষ্টি বিঘ্ন ঘটাবে না তো, সেই চিন্তায় এখন তাড়িয়ে বেড়াচ্ছে প্রশাসন ও পুজো কমিটিগুলিকে। যদিও সকাল থেকে বৃষ্টির পর কিছুটা বৃষ্টি কমে। ক্ষতি যদি এরকম বৃষ্টি যদি থাকে সারাদিন তাহলে তো ক্ষতি হবে, খুব অসুবিধা হবে মানুষের। প্রোগ্রামটা কি নষ্ট হবে? হ্যাঁ, ভাবতে হবে যে প্রোগ্রামটা হবে কি হবে না। এখন কাজ কি হচ্ছে না বন্ধ? কাজ তো হচ্ছে, এখন দেখি বিকালবেলা যদি বৃষ্টি কমে যায় তাহলে তো কাজ করতে হবে। হয়তো কাজ বন্ধ। কতটা অসুবিধা হবে কার্নিভালে? এই এখন বৃষ্টি যদি থামে তাহলে তো খুবই ভালো, তাহলে বৃষ্টির জন্য খুবই অসুবিধা হবে। যেরকম মানে নিচ্ছে খুব ভালো নিচ্ছে, কিন্তু এটা যদি বৃষ্টিটা কমে যায় তাহলে খুবই ভালো হবে। এখন কি মনে হয়? এখন মনে হয় আমার বৃষ্টিটা কমে যাবে। আর এখন কি কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধা হচ্ছে যে লোকজনের কাজ করা ই করা, সকাল থেকে বৃষ্টিটা নেমে গেল, এটাই অনেকটা অসুবিধা হচ্ছে। ধুমধাম আর উচ্ছ্বাসের মধ্য দিয়েই সম্পন্ন হলো জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর রাবণ বধ কর্মসূচি। প্রতি বছরের মতো এবছরও দশমী উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের। শুক্রবার রাতে আকাশে ফানুস আর আতশবাজির ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গতকালের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান রাবণ বধ অনুষ্ঠান উপভোগ করতে। রাবণ দহনের মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। তবে দিনের শুরুটা উদ্যোক্তাদের জন্য খুব একটা অনুকূল ছিল না। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি নামায় অনুষ্ঠান আয়োজন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। বৃষ্টিতে রাবণ তৈরির কাজ ব্যাহত হওয়ায় উদ্যোক্তাদের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে। শেষ পর্যন্ত আদৌ আগুন দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়েও তৈরি হয় আশঙ্কা। কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি কমে আসতেই আবারও নতুন উদ্যমে রাবণ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। প্রতি বছর শহরের বাবুপাড়ায় অজয় শাহ, মোহাম্মদ মইনুল এমনই রাবণ বধ কর্মসূচিতে যুক্ত থাকেন। এবছরও তারা উপস্থিত ছিলেন বিবেকানন্দ পল্লীর অনুষ্ঠানে। তাদের কথায়, প্রতি বছরই আমরা এখানে আসি এই উৎসবের অংশ হতে। উদ্যোক্তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই আমরা উপস্থিত হয়েছি। এই সুন্দর আয়োজন দেখে সত্যিই খুব ভালো লাগছে। উদ্যোক্তাদের উদ্যোগ ও স্থানীয়দের সহযোগিতায় শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবছরের রাবণ বধ কর্মসূচি। আমি এসেছি বিবেকানন্দ পল্লীতে। জলপাইগুড়ি শহরের যদি বলুন রাবণ বধের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এটা বিশেষত বিজয়া দশমীর পরের দিনটাই প্রতিবারের ট্র্যাডিশন অনুযায়ী অনুষ্ঠিত হয় এবং আমার প্রতিবারই এখানে আমন্ত্রণ থাকে। এবারও এসেছি, এখানকার এলাকার যারা আমাদের ভাই বন্ধুরা আছে তারা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। খুবই ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা পরিবেশ এবং এই এলাকা জুড়ে একটা
আনন্দের উৎসব, যেটা বিজয়া দশমীতে সকলেই মেতে উঠেছে। এবং একটু পরে এখানে রাবণ বধের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেটা সকলেই উপভোগ করবে। এই দৃশ্য দেখার জন্য আমিও আজকে আমন্ত্রিত, এবং আমি আশা করছি যে খুব সুন্দরভাবে রাবণ বধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসীকে সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং বড়দেরকে প্রণাম জানাচ্ছি। সকলের আগামী দিনগুলি ভালো কাটুক, এটাই মায়ের কাছে প্রার্থনা করছি। এবং আশা করছি আগামী বছরও এই এলাকায় যেরকম প্রতিবারের ন্যায় রাবণ বধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আগামী বছরে আবার আরও সুন্দরভাবে রাবণ বধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আমরা সকলেই উপভোগ করব। বিয়ের দাবিতে কীটনাশক নিয়ে কাকভোর থেকে ধর্নায় বসলেন যুবক। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বৃদ্ধাশ্রম বুথের মল্লিক পাড়ায়। বিয়ে না দিলে কীটনাশক পান করার হুমকি যুবকের। ঘটনা বেগতিক দেখে চম্পট প্রেমিকা সহ বাড়ির লোকজন। যুবকের দাবি দীর্ঘ 5 বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক, তাদের বিয়েও ঠিক হয়, কিন্তু বর্তমানে মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক করে বাড়ির লোকজন। বাধ্য হয়ে তিনি এদিন ধর্নায় বসলেন, সঙ্গে রাখেন কীটনাশকের বোতল। ধর্নায় বসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য, যদিও তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি। ধর্ণা যে দিয়েছেন হাতে, এটা কি? এটা বিষের বোতল। কেন? যদি বললাম নাকি আমি জীবন সঙ্গী হিসেবে না পাই তাহলে শেষ হয়ে যাবে। হঠাৎ এই ডিসিশন কেন? হঠাৎ এই মেয়ের জন্য কি কেউ জীবন দেয়? হ্যাঁ, দিয়ে দেবো, কারণ ওকে আমি পাগলের মতো ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। এর জন্য ওর জন্য আমি জীবন দিব, জীবন শেষ করে দিয়ে দিই। মানে কখন থেকে ধর্ণা দিচ্ছেন? ভোর থেকে? কয় ঘন্টা হলো? 6 ঘন্টা হয়ে গেল। 6 ঘন্টা হয়ে গেল। আপনি যখন ঢুকছেন তখনই কি মেয়ের বাবা মা, মেয়ে নাই? মেয়ের মা ছিল, বাবা ছিল। মেয়েটা আগেই ভাগাই দিছে। মানে ওরা টের পেয়েছে যে আপনি ধর্ণা ধরবেন? হ্যাঁ। তার আগে কোনো আলোচনা হয়েছে? তার আগে আলোচনা হয়েছে। মেয়ের মা বলছে হ্যাঁ তোকে আমি দিব আমার মেয়ে, বাবাও বলছে ঠিক আছে। এখন অন্য ছেলের সাথে ঠিক করে অনুষ্ঠান। বিয়ে কি ঠিক হয়েছে? হ্যাঁ, উভয় পক্ষে মানে আলোচনা চলছে? হ্যাঁ, আলোচনা চলছে। সে কারণেই আপনার এই ধর্ণা? হ্যাঁ, সেই কারণেই আমার জন্য। আপনার নাম? পূর্ণচন্দ্র। জায়গা মধ্যপুরাগাড়ি মল্লিক পাড়া। কি করেন? পিলিংয়ের মিস্ত্রি। কোন মিল? সোনি মিল। এখানে হচ্ছে এই যে ভোরবেলা চেংড়াটা ধর্ণা দিছে, আমরা আসি দেখেছি। হ্যাঁ, দেখেছি যে চেংড়াটা কান্দেছে। হ্যাঁ, তো পুষেছি বলে বাবু কেনে কান্দিতে কি? হ্যাঁ, কত বলে যেটাই মোক এতদিন থাকি মোর কামাই মুড়া খায়া আলা মোক ধোকাবাজি দিল। তাহলে বাবা আমরা তো সত্যটা জানি না, ওই যেটা মুখে শুনছি ওইটাই এলা আমরা সত্য মনে করিয়া এই যে এলা করছি। পাড়া প্রতিবেশী কি চাচ্ছেন? পাড়া প্রতিবেশী না চাচ্ছে বলে ভালোটাই না চায়, পাড়া প্রতি তো খারাপটা চায় না, ভালোটাই না চায়। ভালো বলতে এখন যেটা ভালো হয় ওইটাও করুক। ভালো তোমরা কি চাচ্ছেন? ভালোটা কি? ভালোটাই চান। বিয়ে চাচ্ছেন না? মেয়ে ছেলে চিংড়া বিয়ে হয়ে যাক। হ্যাঁ, এটাই চাচ্ছেন? হ্যাঁ, ওইটাই চাচ্ছি। তোমার নাম? হ্যাঁ। তোমার নাম? আমার নাম সুরবালা রায়। ছেলের নাম কি? আমার ছেলের নাম না, যে ছেলে ধর্ণা বসছে? পূর্ণচন্দ্র রায়। পূর্ণচন্দ্র রায়। কার বাড়িতে ধর্ণা বসছে? ওই যে সুধীরের বাড়িতে। মেয়ের বাবার নাম সুধীর? হ্যাঁ, মেয়ের বাবার নাম সুধীর আর মেয়ের নাম হল বল্লানি। মেয়ের বাবা মা কোথায় এখন? তারা এখন তো মেয়ের বাবা তো এখানে নাই, মেয়ের মা তো কোথায় গেল তা তো দেখতে পাচ্ছি না। মেয়ে তো কোটে নিয়ে থুইছে ওটা জানি না। দেবী বিদায়ের পরেই শোকের ছায়া। শিব মন্দিরের ধারে আবর্জনা স্তূপে সদ্যজাত শিশু কন্যার দেহ উদ্ধার। দশমীর সিঁদুর খেলা শেষ, মা দুর্গাকে বিদায় জানিয়ে শহর ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছে আলোর ঝলকানি, ঢাকের বাদ্য, কাশফুলের মায়া। কিন্তু দেবী বিদায়ের পরই শিলিগুড়িতে ঘটল এমন এক হৃদয় বিদারক ঘটনা যা স্তব্ধ করে দিল উৎসব পরবর্তী আনন্দ। শনিবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিব মন্দিরের ধারে আবর্জনা স্তূপে পড়ে থাকতে দেখা গেল সদ্যজাত এক শিশুকন্যার নিথর দেহ। পুজোর ভিড় কাটতেই যেন সমাজের নির্মম চেহারা প্রকট হলো এই ছোট্ট প্রাণের মৃত্যুর মধ্য দিয়ে। খবর পেয়ে মাটিকাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
স্থানীয়দের অনুমান শুক্রবার গভীর রাতে শিশুটিকে কেউ ফেলে যায়। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। মা দুর্গার বিদায় মানেই বাঙালির জীবনে কন্যার প্রতীকী আশীর্বাদ। কিন্তু বিদায়ের ঠিক পরেই এই শিশু কন্যার দেহ আবর্জনা স্তূপে পড়ে থাকা এই দৃশ্য যেন বিদ্রূপ করল সমাজকে। দশমীর হাসি আনন্দ মিলিয়ে গিয়েছে আর শিব মন্দির চত্বরে ছড়িয়ে পড়েছে শোক আর প্রশ্ন। আমরা কি সত্যিই কন্যাকে মা দুর্গা রূপে দেখি, নাকি পুজো শেষ হলেই সেই ভাবনাটুকুও বিসর্জন দিয়ে ফেলি? শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছে এই এলাকায়, খুব নিন্দনীয় ঘটনা। আমরা এই তো সদ্য মায়ের বিসর্জন গতকাল হলো, তার আগে আমরা মায়ের আবাহন, মাকে নিয়ে এত আনন্দ উৎসবের মধ্যে মেতে উঠেছিলাম। তার মাঝেই এই ধরনের সকাল যখন খবর পেলাম, এত নিন্দনীয় ঘটনা এবং ঘৃণ্য অপরাধ। কারণ এই যে সন্তানকে যিনি ফেলে গেছেন বা যারাই ফেলে গেছেন না কেন, তারা অ্যাকচুয়ালি মানুষের পর্যায়েই পড়েন না। কারণ মায়ের পুজো ধুমধাম করবার পরে মায়ের বিসর্জন, তার মধ্যে এই ঘটনা। আগামীতে যাতে এই ঘটনা না ঘটে এবং যারা এই কাজের সাথে যুক্ত, চাইবো তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। বহু পুজো প্যান্ডেলে দেখা যাচ্ছে মা থিম তুলে ধরা হচ্ছে, মায়ের গুরুত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে কি এখনো সচেতনতার অভাব মনে করছেন মানুষের মধ্যে? আসলে দেখুন, মানুষ তো আমরা সকলেই, কিন্তু মনুষ্যত্ব সবার মাঝে থাকে না। আমরা যারা ভালো কাজের সাথে যুক্ত, তারা ভালো থিমগুলোই ফুটিয়ে তোলেন, কিন্তু এরা তো মানুষের পর্যায়েই পড়ে না, যার কারণেই তো তারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। আমি তো তাদেরকে মানুষই ভাবি না, এত ঘৃণ্য অপরাধের সাথে যারা যুক্ত। পুলিশ এসেছে, কি বলবেন? হ্যাঁ, পুলিশ, আমি খবর পাওয়ার সাথে সাথে মাটিগাড়া থানায় ফোন করি, যোগাযোগ করার পরে ওনারা এসছে, সাথে আমিও আছি। এখন দেখছি যদি কারা এই কাজের সাথে যুক্ত, যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা বের করতে পারি তাহলে পরে খুব ভালো হয়। দশমীর সন্ধ্যায় দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের তরফে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। শনিবার মৃতদের বাড়িতে গিয়ে আর্থিক অনুদানের চেক তুলে দেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ি মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা, ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসাং লেপচা সহ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এদিন দুর্ঘটনায় মৃত দীনবন্ধু রায়, সন্তোষ রায় ও শম্ভু রায়ের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, দশমীর সন্ধ্যায় ধূপগুড়ি শহর সংলগ্ন এশিয়ান হাইওয়ে 48-এর 2 নম্বর ব্রিজ এলাকায় একটি 4 চাকার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। ঘটনায় 4 জনের মৃত্যু হয় এবং 6 জন আহত হয়েছেন। 4 জনের মধ্যে এদিন মৃত 3 জনের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়। একজনের মৃতের পরিবারের সদস্যরা কলকাতায় থাকায় ব্যাংকের নথি না পাওয়ায় পরবর্তীতে তাদের চেকটি দেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি বিধায়কের তরফে দুর্ঘটনাস্থলে পথবাতির ব্যবস্থা করা হচ্ছে। অতি দ্রুত 2 নম্বর 2 এলাকায় 3টি পথবাতি লাগানো হবে বলে জানিয়েছেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে অসহায় পরিবারগুলোর তরফে কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে। প্রশাসনের সাথে এবং সিএম অফিসের সাথে আমরা যোগাযোগ করেছি। ফলে গতকাল আমাদের গতকাল আপনারা দেখেছেন, আমরা যখন খবর করতে এসেছি তখনই অফিস থেকে এসে ব্যাংক ডিটেলস নিয়ে যায় এবং কালকে রাত্রি চেক কমপ্লিট হয়ে গেছিলো। গতকালই দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক রাত্রে দেরি হতে আমরা আসতে পারিনি। আজকে আমরা প্রশাসনের লেভেল থেকে পুরো প্রশাসন সবাই আমরা আজকে এসেছি এবং খুব দ্রুতই এটা দেওয়া হলো। আহতদের জন্য কিছু রাখা হচ্ছে কি? কোনো না, আহতদের জন্য ওদের পরে রিপোর্টিংটা হয়ে গেলে পরে প্রশাসন সেটা দেখছে, সেভাবে ওদের 50,000 করে দেওয়ার কথা আর কি আছে। তো সেটা প্রশাসনিক লেভেলে আছে। প্রশাসন তো চেকগুলো দিয়ে করে, হ্যাঁ, এবং অনেকে চিকিৎসাধীন আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে পরে এখানে 3 জনকে চেক দেওয়া হচ্ছে, মানে আরেকজনের ওনার ডিটেলসটা পাওয়া যায়নি, কেননা ওনার বাড়ি কলকাতায়। তো ওনার যে লিগাল হেয়ার, মানে বৈধ যে উত্তরাধিকার, তার এখনো ঠিক ইয়ে করতে না পারায়, সেটা তো যিনি উত্তরাধিকারী বৈধ তিনি তো পাবেন, সেটা এখনো ডিটেলসটা পাওয়া যায়নি। আর 3 জনে তো আমরা ডিটেলস পেয়ে গেছি। চেকটা প্রিপেয়ারই হয়নি, তো ডিটেলস না বলে চেক। বলছি, একটা সূত্রে খবর যে আপনি একটা এখানে আলোর ব্যবস্থা করছেন, সেটা আমি খুব আশাবাদী কাল পরশুর মধ্যেই শুরু হয়ে যাবে। 3টে স্ট্রিট লাইটের আমি এটা যোগাযোগ করেছি এবং সম্ভবত কাল পরশুর মধ্যে বিফোর কালী পুজো হয়ে যাবে। আপনি 2 নম্বর ব্রিজে। হ্যাঁ, আমাদের জেলা প্রশাসন থেকে একটা উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি একটা ডিএম ম্যাডাম আমাদেরকে পাঠালেন। কালকে আমাদের আসার কথা, কিন্তু ওনাদের অন্য রিচুয়ালসের জন্য রাত্রে একটু দেরি করে আমরা আসতে পারলাম না। আজকে সকালে আমরা সবাই মিলে
মানে ওনাকে এই আশ্বাসন দিতে আসছি যে আমরা ওনাদের যে কোনো দরকার হলে পরে আমরা কিন্তু ওনাদের সঙ্গে আছি, এটাই আমরা বলতে চাচ্ছি। আর এটাই মানে নিহতদের পরিবারকে কত লক্ষ টাকা চেক তুলে দেওয়া হলো আজকে 2 লক্ষ টাকা চারজনকেই, চারটা পরিবারে তিন পরিবারকে দেওয়া হয়েছে। আর একজনের পরিবারের এটা ওনার লোক আসবে, তারপরে আমরা ওনারও দেওয়া হবে। আর আহতদের জন্য কিছু ওইটা জেলা আমাদেরকে বললে তারপরে আমরা জেলার যে ডাইরেকশন থাকবে সেটা আমরা কিন্তু ম্যাডাম দোষীদের কি এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? সেটা পুলিশ তদন্ত করছে, সেটা পুলিশ ভালো করে। ম্যাডাম এই পর্যন্ত পার হয়ে গেল, বাড়িতে চেয়েছিলেন আজকে এখন তো দুটো হলো, আর একটা বাড়ি আমরা যাচ্ছি। প্রবল বর্ষণে বিপর্যস্ত নেপাল, একাধিক অঞ্চলে ভূমিধস ও বন্যা, যান চলাচলে কড়াকড়ি। টানা প্রবল বর্ষণে নেপালের পাহাড়ি ও উপত্যকা অঞ্চলে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ভূমিধস, আকস্মিক বন্যা ও তুষারপাতের জেরে একাধিক রাস্তা বন্ধ হয়ে পড়েছে, ব্যাহত হয়েছে যান চলাচল। নেপালের আবহাওয়া জলবায়ু বিভাগ জানিয়েছে অন্তত 6 অক্টোবর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কাঠমান্ডু উপত্যকা সহ দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। রাজনীতিতে জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে। আভ্যন্তরীণ বিমান পরিষেবা প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকলেও আন্তর্জাতিক ফ্লাইট আপাতত চালু রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেপাল ট্যুরিজম বোর্ড এনটিবি বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে। পর্যটকদের সরকারি আবহাওয়া আপডেট নিয়মিত অনুসরণ করার পাশাপাশি কেবলমাত্র নিবন্ধিত ট্রাভেল কোম্পানি ও অনুমোদিত গাইডের সঙ্গে ভ্রমণ করতে বলা হয়েছে। যাত্রার আগে রাস্তা ও গন্তব্যের অবস্থা যাচাই করারও পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ট্যুর অপারেটর ও ডিএমসি সংস্থাগুলিকে ভ্রমণকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চালক ও গাইডদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সম্প্রদায়কেও সতর্ক করার সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রশাসন। বর্তমানে নেপালে প্রায় 20,000 পর্যটক অবস্থান করছেন। কেউ বিপদে পড়লে খাদ্য, আশ্রয় বা প্রাথমিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তা ও সুস্থতার সর্বোচ্চ অগ্রাধিকার। খারাপ আবহাওয়ার পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, উদ্ধার সংস্থা ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করছে। জলপাইগুড়িতে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার গভীর রাতে কিছু দুষ্কৃতী জমি মাফিয়া মিলে অনিরুদ্ধ দাস নামে এক যুবককে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে অনিরুদ্ধ দীর্ঘদিন ধরে এলাকার বেআইনি জমি দখলের বিরোধিতা করে আসছিলেন। সেই কারণেই শুক্রবার রাতে দুষ্কৃতীরা তার ওপর অতর্কিতে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার অনিরুদ্ধের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ জানায় মৌখিক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মূল 5 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর 5 জনের নামে অভিযোগ হয়েছে। 5 জনকে গ্রেফতার করে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বিলপাড়ার ছেলেপেলে কতজন ছিল ওরা? আই ডোন্ট নো, 30-40 জনের মতন হবে না, আই ডোন্ট নো। প্রথমে বাদল মজুমদার হ্যাবো এগুলা আসছে। এলাকার মানুষ, মা বোনেরা ছিলেন, সকলকে সাথে নিয়ে আমরা সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দিয়েছি। যে যার মতো বাড়ি চলে গেছে। ওরা 5-6 জন ছিল, যে যারা যারা কেউ টোটো ভাড়া, কেউ মাইক ভাড়া, কেউ গাড়ি ভাড়া নেবে, তাদের টাকাগুলো দেওয়ার জন্য তারা ওয়েট করছিল। সেই সময় তাদেরকে আক্রান্ত করা হলো। আক্রান্তটা কারা করলো? তারা হচ্ছে এই এলাকারই যিনি মেন, বাদল মজুমদার, 1 নম্বর মাফিয়া তোলাবাজ। এই এলাকায় কোন জায়গায় কার জমি গরিব দুর্বল সেই জমি দখল করো, কোন জায়গায় সরকারি জমি আছে দখল করো। সেই দখল করবার জন্য তিনি কি করেছেন, তার পার্শ্ববর্তী মিউনিসিপালিটি থেকে 2-4টা ছেলেকে নিয়ে আসছেন। যেমন মুনবালা আছে, তারপরে হচ্ছে বাবাই বলে একটা ছেলে আছে, হ্যাবো বলে একটা ছেলে আছে, তাতাই বলে একটা ছেলে আছে। তাতাই তো বাচ্চা ছেলে, ওর সাহস কি করে হয়? কালকে তাতাই একটা মোটর সাইকেলে হ্যান্ডেল দিয়ে ওর পাটাকে ভেঙে দিল, একদম গুরমার করে দিল। কোথায় আসুক না দেখি এখন, এত বড় সাহস! আমরা কিন্তু পারতাম, আমরা কিন্তু কালকে আসাম মোড় থেকে গিয়ে সব তসতস করতে পারতাম, কিন্তু আইন আমরা আমাদের নিজের হাতে নেব না। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা ভিডিও দেখে, তারা উপযুক্ত প্রমাণ দেখে
কালকে যে 5 জনের নামে এফআইআর দেওয়া হয়েছে সেই 5 জনকে রাত্রেই কালকে অ্যারেস্ট করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আরো 10 থেকে 12টা ছেলের নাম আজকে যাবে, তাদেরকেও আজকে বা কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে। যদি এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই এলাকায় যদি কেউ জমি দখল করতে আসে, আমাদের এই এলাকাতে অরবিন্দ অঞ্চলের মধ্যে আমাদের এলাকাতে জমি দখল করতে আসলে পরে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। রিভলভারে গুলি ফুটে নাই, ফুটলে হয়তো আরো 2টা লাশ পড়ে যেত কালকে। তো যাই হোক, আমি এলাকার মানুষকে বলবো আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিভাবে থাকুন। আমরা এখন অনিরুদ্ধর সুস্থ কামনা করি। আমরা সকলে যাব। ও এখন নিউটিয়াতে ভর্তি আছেন, ওর অপারেশন হবে আজকে। পা পুরা ঘোরা হয়ে গেছে, কারণ কালকে মোটরসাইকেলে হ্যান্ডেল দিয়ে যেভাবে ওকে মারা হয়েছে রড দিয়ে, তার পাটা পুরা টুকরা হয়ে ফ্র্যাকচার হয়ে গেছে, ঘুরা একদম। আজকে সেটার অপারেশন হবে। যাই হোক, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবকিছু করতে চাই। ঐক্যবদ্ধভাবে থাকুন, জমি মাফিয়াদের প্রতিরোধ করুন। নিয়ে বলতে পারি যে ক্লাব এর সাথে কোনোভাবে জড়িত নয়। একটা ক্লাবে 500, 700, 1000 পর্যন্ত মেম্বার থাকে। এবার তার মধ্যে কিছু মেম্বার গিয়ে কোনো একটা ঘটনার মধ্যে ইনভলভ হয়ে গেল বলে ক্লাব সেখানে জড়িত হয়ে পড়লো, এরকম কোনো বিষয় নয়। ক্লাবগতভাবে কেউ যায়ওনি। আমরা আজকে পূজা কার্নিভাল আছে, আমরা গতকাল সারা রাত পূজা কার্নিভাল নিয়েই ব্যস্ত ছিলাম। পুলিশের সাথে দফায় দফায় কথা হয়েছে। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কেউ সন্ধ্যার পর থেকে এই এলাকায় দেখা যায়নি। শুনেছি ওই আসাম মোড়ের বিসর্জনকে কেন্দ্র করে একটা অশান্তি ছড়ায় এবং সেখানে নাকি যাদের নামে কমপ্লেন হয়েছে তাদের মধ্যেও কেউ কেউ সেই বিসর্জনে ছিল। বোথ সাইড, সেখানে একটা অশান্তি হয়, সেখানে আসাম মোড়ের লোকেরাও ছিল। পরবর্তীকালে কি নিয়ে এই ঘটনা এই জায়গায় পৌঁছলো, কারণ ওই ঘটনাটা যেখানে মারধর হয়েছে তার আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে, যেটা শিরিষতলা বা সংলগ্ন এলাকায় এই আসাম মোড়ের ভাসানকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে, এটা শোনা যাচ্ছে। এখন এই ঘটনায় যেটা জমি বা ইত্যাদির অভিযোগ আসছে, এই নিয়ে আমি একটা কথা বলবো না, কারণ এটা সম্পর্কে আমি কিছু জানিও না। আমার বলার ব্যাপার, এটা প্রশাসনিক ব্যাপার। প্রশাসন তদন্ত করে দেখুক কে অবৈধ জমি কি করেছে না করেছে। এখন আসাম মোড়ে যারা বলছেন তাদের বিরুদ্ধে একসময় এই ধরনের অভিযোগ আমরা শুনতাম, এখন তারা আবার নতুন করে কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন। যাদের কথা বলছেন তারা একসময় তাদেরই কোলে থাকতো, এখন হঠাৎ করে তাদের মধ্যে কি? আমার মনে হয় এটা এদের দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কোনো একটা বিষয়। তবে হ্যাঁ, যারা অ্যারেস্টেড হয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ আমাদের মেম্বার। এবার মেম্বার হতেই পারেন, তার জন্য এটা নয় যে তারা অ্যারেস্টেড হলো মানে ক্লাব তাতে ইনভলভ হয়ে পড়লো। আমি অ্যাজ এ সেক্রেটারি অফ দি ক্লাব আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা কেউ ঘটনার সময় ছিলামও না, ঘটনা সম্পর্কে কিছু জানিও না। ঘটনা হওয়ার পর ইনফর্মড হয়েছি এবং আমি দ্রুত আরোগ্য কামনা করছি অনিরুদ্ধদার। আমি খোঁজও নিচ্ছি কন্টিনিউ, এবং বিট্টু আমার বন্ধু, ওরও আমি দ্রুত পাশে থাকা আসছি। পাশে অবশ্যই আছি, একদম যে কোনো বিষয়ে পাশে আছি। আইন অনুযায়ী বিচার। আপনার নাম, ক্লাবের নাম? আমি নবেন্দু মল্লিক, সাধারণ সম্পাদক, বিলপাড়া রটন্তি ক্লাব পাঠাগার। আমার নাম পিঙ্কি রায়, আমি এই বুথের পঞ্চায়েত। কালকে যে দুঃখজনক ঘটনা হয়েছে, আমরা প্রতিমা বিসর্জন দিতে গেছিলাম, ওই অনিরুদ্ধ দাসও গেছিল, আমরা একসঙ্গে গেছিলাম। আমরা চলেও এসেছি, আসার পরে সব ছেলে পেলে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে এখান থেকে কিছু ছেলে আছে, ওরা নাকি ফোন করে বলেছে যে এরকম ও একাই আছে। তারপরে ওকে একা পেয়ে মারধর করেছে, বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এসেছে, বন্দুক নিয়ে এসেছে, তারপরে বাটা রড বাটাম সব বিভিন্ন রকম জিনিস নিয়ে এসেছে। ওকে মানে এমন ভাবে মেরেছে, মানে ভীষণ দুঃখজনক ঘটনা। মানে হ্যাঁ, থানায় দ্বারস্থ করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। আমি চাই যে যারা মানে দোষী তাদেরকে জানি শাস্তি চাই। হ্যাঁ, গ্রেফতার করেছে। হ্যাঁ, 5 জনকে। এই যে ঘটনা কি মনে হয় জমি? হ্যাঁ আছে তো, মানে ওরা জমি মাফিয়া। জমি কি করছে? জমি করছে যাদের নাকি জমি মানে কাগজপত্র নেই, ওটা দখল করছে। করে কিছু ছেলে পেলে আছে, বাদল মজুমদার, উনি পাঠায় দিচ্ছে, নেশা টেশা খাওয়াই পাঠিয়ে, বাস ছেলে পেলেকে। জমি এখানে আছে, বাইরে থাকে। তাদের জমি এখানে আছে? হ্যাঁ, এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি সঠিক বিচার চাই, পুলিশ প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। একটা ঘটনা ঘটে গেছে, এরা এসে হামলা চালায়, এই কয়েকজন নাম যেটা বললাম। তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে এখান থেকে সঙ্গে সঙ্গে প্রাইমারি ট্রিটমেন্ট করে ওরা বলে ইমিডিয়েট মেডিকেলে নিয়ে যাও। তা আমরা ভালো ট্রিটমেন্টের জন্য আমরা নিউজিয়াতে ভর্তি করি। এখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার মাথার হাড্ডি ভেঙে গেছে, পা পুরা ঘোরা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পুরা বাড়ি পড়ছে, বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে। এখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং তাকে বাঁচাতে এসে অনেকে বাঁশের বাড়ি খেয়েছে, রডের বাড়ি খেয়েছে, অস্ত্র কোপ মারছে লাগেনি হয়তো,
এরকম ঘটনা ঘটেছে। তাই আজকে আমরা ক্লাবের সমস্ত যারা এই এলাকার সাধারণ মানুষ এবং দোকানদার যারা, তারাই নিজেরাই বললো যে আমরা আজকে দোকান বন্ধ রাখবো, এর কোনো প্রতিবাদ চাই। ব্যবসা বন্ধ, টোটাল ব্যবসা বন্ধ। তো আমরা প্রথমেই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে 5 জন মেন দাগি আসামি, মানে মেন দাগি আসামি প্লাস তোলাবাজি, মানে জমি দালাল, তাদেরকে 5 জনকে অ্যারেস্ট করছে। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন। হ্যাঁ, 5 জনের অভিযোগ করি এবং আরো আছে, আরো 10-12 জন আছে, সেই তালিকাটা আমরা আজকে বুঝাবো। সব এই এলাকারই লোক, মিউনিসিপালিটির লোক আছে 3 জন, বাকিটা আমাদের এই এলাকারই লোক। ঠিক আছে, এরা হচ্ছে কার জমি পড়ে আছে, কার জমিতে বাইরের লোক আছে, তার দখল করা, অন্যের জমি নিজের নামে রেকর্ড করে বিক্রি করা, তাদের ব্যবসা হচ্ছে এটা। এবং কেউ জমি কিনে বাড়ি করতে গেলে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া, তারা এসে আবার আমাদের কাছে অভিযোগ করে। এইসবই সমস্ত কমপ্লেন গুলো হচ্ছে আর কি। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, আইনের প্রতি আস্থা আছে। এখন ওরা বিএলও অফিস থেকে জমিগুলো কি করে রেকর্ড করে, এই তথ্যটা আমরা জানবো। জানার পরে যদি আমরা নিজেরা কিছু করতে না পারি, তখন আমরা প্রশাসনের কাছে হবো। আমার নাম নিতাই কর, আমি আসাম মরিত্রাসী ক্লাবের সম্পাদক। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2 জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। হযরত কালাম সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির। পুরাতন মসজিদ কালু সাহেব মাজার উন্নয়ন কমিটির উদ্যোগে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল 4 নম্বর ঘুমটি মসজিদ প্রাঙ্গণে। সেখানে অসংখ্য মানুষ এসে রক্তদান করে যান। মূলত আজকের এই শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ যেমন এখানে এসে রক্ত দেয়, তেমনি সম্প্রীতির নজির গড়ে উঠেছে এখানে। দেখুন, এটা পুরাতন মসজিদ ও কালু সাহেব বাবার মাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে একটা বিশেষ তিথি আমাদের কাছে, কাজল হজরত কালাম সাহেবের আজকে মৃত্যুবার্ষিকী 46তম। এই মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার স্মৃতির উদ্দেশ্যে এবং কালু সাহেবের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে পুরাতন মসজিদ প্রাঙ্গণে। তো আমরা আশা করছি যে এই ধরনের কর্মসূচি যদিও প্রথম আজকে আমাদের কাছে, কিন্তু আমরা আশা করছি এই কর্মসূচিতে যে মানুষের যেমন স্বতঃস্ফূর্ততা, যত মানুষ রক্তদান করতে এসেছেন স্বেচ্ছায়, তারা সত্যি এটা একটা লক্ষণীয় বিষয় এবং তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে এই কালু সাহেব বাবার মাজার উন্নয়ন কমিটি শুধুমাত্র তাদের মাজার এবং কালু সাহেব এই মন্দিরের চারপাশের উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, এবং তাদের পরিষেবা আমরা আরও বিস্তৃত করতে চাই, আরও বিস্তৃতি ঘটাতে চাই। সেই উদ্দেশ্যকে নিয়ে যেমন কোভিডের সময় আমরা পরিষেবা দিয়েছিলাম, পাশাপাশি আমরা এই ধরনের সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের বিস্তৃতি বা প্রচার আরও বেশি করে করতে চাচ্ছি। তাই স্বাভাবিকভাবে আপনাদের সকলের সহযোগিতা এবং এই আপনাদের সকলের প্রচেষ্টায় আজকে এই রক্তদান শিবির সার্থক রূপ নেবে এবং আগামী দিনে আরও আমরা মহৎ কাজে ব্রতী হতে পারবো এই আশা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই শিবিরের উদ্বোধন হয়। এখানে আপনি কোন দায়িত্ব আছেন? আমি সম্পাদক এই পুরাতন মসজিদ ও কালু সাহেব বাবা মাজার উন্নয়ন কমিটি। শারদোৎসব শেষ হয়েছে ঠিকই, কিন্তু বাঙালির উৎসব এখনো জারি। দুর্গাপূজার পরে আসন্ন লক্ষ্মী পূজা। কেমন রয়েছে জলপাইগুড়ির বাজার দর? এদিন বাজারে ঘুরে দেখা যায় লক্ষ্মী পুজোর আগে সবজির বাজারে আগুন, হাত পুড়ছে আমজনতার, বিপাকে ক্রেতারা। অন্যদিকে ফলের দামও আকাশ ছোঁয়া। আপেল, নাশপাতি সবই প্রায় সেঞ্চুরি ছুঁয়েছে। আনারসের দাম 50 টাকা প্রতি পিস। কলা বিকোচ্ছে 4টে 25 টাকা দরে। জলপদ্ম 25 থেকে 30 টাকা প্রতিটি। জল সিঙ্গারা 300 কেজি দরে।
কেন এত মূল্য বৃদ্ধি? বিক্রেতাদের দাবি, একদিকে ধারাবাহিক ভারী বৃষ্টি, অপরদিকে মাঝে মধ্যেই প্রচণ্ড গরম, ফলে সবজি ফলনের জন্য উপযুক্ত আবহাওয়া মিলছে না। উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। এর জেরে প্রায় সব সবজির দাম এক লাফে বেড়ে গিয়েছে। আচ্ছা, বিভিন্ন রকমের দাম হচ্ছে, তোমার 500 আছে, 450, 200। এবার কেমন বাজার হবে আশা করছি, কারণ বৃষ্টির তো একটা সম্ভাবনা আছে। বৃষ্টির তো সম্ভাবনা আছে, যদি ভালোই হয়। বৃষ্টি না হইলে আমাদের সামনেবার গত বিশ্বকর্মা পূজাতেও আমরা এরকম ব্যবস্থা করছি, এখন যদি ভালো হয়। কোথা থেকে এনেছেন? আমরা অনেক দূর থেকেও আনি, লোকাল মালও আছে, নদীর থেকেও আনি। এখন এই যে বৃষ্টির প্রতিমা কি দেখছো? প্রতিমা দেখছি, মোটামুটি পছন্দ হয়েছে। দামের জন্য একটু অসুবিধা হচ্ছে দাম, তবে ওদেরও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ওরা কি করে কম দামে জিনিস দেবে। বৃষ্টির তো সম্ভাবনা আছে। হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা অবশ্যই আছে, লক্ষ্মী পুজোতে বৃষ্টি থাকবে। তাহলে এখন কি নিয়ে নিচ্ছেন? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। দামি করিনি এখনো। আমি প্রচুর বৃষ্টির তো সম্ভাবনা আছে, এই জন্য আগেই নিয়ে নিচ্ছেন? হ্যাঁ, ওই জন্য হ্যাঁ, ওই জন্য আগে আসলাম। কেন কেন? আবার বৃষ্টি নামলে তো প্রতিমাটা অন্য বাজার করা যায়, প্রতিমার বাজার তো করা যাবে না, প্রতিমাতে বসবেই না। তো প্রথম দিন দোকান দিয়ে পরশু দিন পুজো, কি আশা করছেন? না, বাজার তো হবেই দাদা, আর আশা করি বৃষ্টি হলেও লক্ষ্মী পূজা ঘরে ঘরে করবে, লোক বিজেও বাজার করবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, চিন্তার ভাঁজ নেই? না না, কোনো চিন্তা নেই। এবার মূর্তির দাম কত? এবার মূর্তির দাম একটু চড়া আছে। কি কারণে? কারণ ওয়েদার খারাপ, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই জন্য মূর্তি সবসময় এবার দাম আছে। বিক্রি কি শুরু হয়েছে? হ্যাঁ, টুকটাক হচ্ছে, আরও হবে, মোটামুটি বিকাল থেকে শুরু হয়ে যাবে ভালো বাজার। লক্ষ্মী পুজোর আগে বাজারে সবজির দাম কিছুটা হলেও আগুন। বাজারে সবজিতে হাত দেওয়াই মুশকিল। জলপাইগুড়ির বাজারে লঙ্কা কিলো প্রতি 100 টাকা, বেগুন 50 টাকা, টমেটো 100 টাকা, আলু 20 টাকা, পটল 100 টাকা, শসা 80 টাকা, ফুলকপি 150 টাকা কিলো। বর্তমানে সবজির বাজারে আগুন। শাকসবজিতে হাত দেওয়াই মুশকিল, সবেতেই দাম বেশি, ক্রেতাদের পকেটে টান। যদিও আবহাওয়ার খামখেয়ালিপনাকেই দায়ী করছেন বিক্রেতারা। একদিকে ভারী বৃষ্টি, অপরদিকে মাঝে মধ্যেই তীব্র গরম রোদ। সবজির জন্য সঠিক আবহাওয়া না মেলায় সবজি ফলনে মার। সে কারণেই জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজির সরবরাহ অনেকটাই কম, ফলে সমস্ত সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। চরম সমস্যায় সাধারণ মানুষজন। দামে কতটা ফরক পড়েছে? সবজির দাম একটু এখন বেশি আছে, কেন বর্ষা সিজন, সবজি এখন সেরকমভাবে উঠতেছে না, আর যেটুকু উঠতেছে সেগুলোতে দাম বেশি হয়ে যাচ্ছে। মানে এখন তো প্রায় শেষ, পুজো শেষ, সবই শেষ, লক্ষ্মী পূজা খালি শেষ, এখনো ছট পুজো বাকি আছে। কত করে দাম যাচ্ছে, যেমন কি কি জিনিসের? এখন আলু তো 20 টাকা 25 টাকা যাচ্ছে, আর হচ্ছে সবজি তো মনে হয় 60 টাকা, 50 টাকা, 40 টাকা, 80 টাকাও সবজি আছে। আর পেঁয়াজ? পেঁয়াজ হচ্ছে 30 টাকা কেজি। তুলনামূলকভাবে কি বাড়ছে? হ্যাঁ, একটু বাড়ছে এখন। আর আলুর দাম একটু বাড়ছে, এখন পূজার ছুটি নিচ্ছে, হিমঘর বন্ধ আছে, তার জন্য একটু দাম বাড়ছে, কেন জিনিস এখন কম আসতেছে। এবার লক্ষ্মী পূজাতে মনে হয় কি মানুষের পকেটে কি টান পড়বে একটু বেশি হলেও? একটু পড়বে, বেশি পড়বে না, কেন স্বাভাবিক একটু দাম বাড়ছে, দাম বাড়াতে মনে করো যে একটু তো পয়সা বেশি যাচ্ছে। দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। এদিন পূর্বসূচি অনুযায়ী রাজ্য সরকারের উদ্যোগে জলপাইগুড়িতেও অনুষ্ঠিত হলো পুজোর কার্নিভাল 2025। এই কার্নিভাল উপলক্ষে শহরের ক্লাব রোডে তৈরি করা হয়েছিল সুসজ্জিত মঞ্চ। মঞ্চের সামনে একে একে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন 16টি দুর্গা প্রতিমার শোভাযাত্রার মাধ্যমে আনা হয়। এখানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর পর কার্নিভালকে কেন্দ্র করে শহরে উৎসবের রূপ নিল এদিন বিকেল থেকেই। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন আদিবাসী ও অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা শাসক শামা পারভিন, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি নিম্বলকার সন্তোষ, পুলিশ সুপার খাঞ্জবাহালে উমেশ গণপত, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, সদর বিধায়ক প্রদীপ বর্মা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, মহুয়া গোপ প্রমুখ। এদিন বিকেলের পর জলপাইগুড়ি শহরের পুজো কমিটিগুলি প্রতিমা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পিডব্লিউডি মোড় থেকে। সেখান থেকে ধীরে ধীরে শোভাযাত্রাগুলি বড় পোস্ট অফিস মোড়, গান্ধী মোড়, ক্লাব রোড হয়ে কিং সাহেবের ঘাটে হাজির হয়। উল্লেখ্য, কিং সাহেব ঘাটের করলা নদীতেই প্রতিমাগুলি এদিন বিসর্জনের ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে আমাদের মূল মঞ্চের সামনে চলে এসেছে আমাদের শক্তি সেবক দুর্গাপুজো কমিটির ট্যাবলো।
সারারাত ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে আহত হলেন 2 কৃষক। মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চা বাগান এলাকার ঘটনা। আহত 2 কৃষকের নাম রঞ্জিত ওরাও 55 বছর এবং সিলভেস্টার ওরাও বয়স 65 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনালী চা বাগান সংলগ্ন তিস্তাপাড়ের জঙ্গল লাইন এলাকায় রয়েছে কৃষি জমি। সেই জমিতে কৃষকেরা প্রতিদিন হাতির হাত থেকে ধান বাঁচাতে সারারাত ধান পাহারা দেয়। সেই রকমই গতকাল রাতে ধানক্ষেত পাহারা দিয়ে শনিবার সকালের দিকে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি হাতি তাদের ওপর আক্রমণ করে বসে। হাতির আক্রমণে গুরুতর আহত হয় 2 কৃষক। এরপর অন্যান্য কৃষকের চিৎকারে চেঁচামেচিতে হাতিটি পালিয়ে যায়। জানা গেছে 6 থেকে 7টি হাতির একটি দল ছিল। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে মালবাজার হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তর। স্থানীয়রা ক্ষতিপূরণের পাশাপাশি এলাকায় টহলদারির দাবি জানিয়েছে। बड़ा दुख का खबर है कि आज सुबह लगभग 5-5:30 बजे का घटना है। सोनाली चाय बागान का जंगल लाइन के निवासी एक रंजीत उरांव, दूसरा सिल्वेस्टर उरांव, ये दोनों का चाय बागान में भी काम है और साथ में इनका गांव में खेती है, गांव घर के नज़दीक खेती है। तो खेती में जब पानी उनी डालने के लिए जा रहा था तो अचानक हाथी का झुंड इनके ऊपर हमला किया, जिसमें रंजीत उरांव गंभीर रूप से घायल है और उसका एक पैर टूट गया और छाती में गंभीर चोट आया है। तो हम लोग डिपार्टमेंट के फॉरेस्ट डिपार्टमेंट से निवेदन करते हैं या उनसे इनको आगाह करते हैं कि ये जो रंजीत उरांव का और सिल्वेस्टर गुरु जो है, इनको सही से ट्रीटमेंट कराएं और उनका जो नुकसान हुआ है वो उसके लिए क्षतिपूरण का व्यवस्था करें। आपका नाम? मेरा नाम चंदन लोहरा, मैं आदिवासी ग्राम सभा का समाजसेवी। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুড ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। মেল্লি কিন্নির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 4 জনের মৃত্যু, 3 জন গুরুতর আহত। শুক্রবার রাত প্রায় 8টার সময় NH10 সড়কের মেল্লি কিন্নি এলাকার কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। SK1T 5989 নম্বরের ওয়াগনার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় 4 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং 3 জনের গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে মেল্লি সিকিম হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। প্রত্যক্ষদর্শীদের মতে বিপরীত দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটের ঝলকানির কারণেই চালক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন, যার ফলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের নাম কমল সুব্বা, বয়স 44 বছর, সমীরা সুব্বা মহিলা, বয়স 20 বছর, জনুকা দর্জি মহিলা 35 বছর, নিতা গুরুন মহিলা 58 বছর। আহতদের নাম সুনিতা ঠাকুর মহিলা 40 বছর, সান্দ্রিয়া রায় মহিলা 8 বছর, শমিউল দর্জি পুরুষ 5 বছর। দুর্ঘটনার খবর পেয়ে কালিম্পং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে। ঘটনার তদন্ত চলছে। मल्ले हस्पिटल चाहिँ बोझ हुने रहेछ, नानी बोझ खोलिरहेछ। अन्त को थियो? अन्त सन्ध्या दिदी, अरू को भन्नुभयो? सन्ध्या दिदीको बोजू, अरू এখন আবহাওয়ার সংবাদ।
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 16.9 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। শনিবার পূর্বসূচি অনুযায়ী রাজ্য সরকারের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো পুজোর কার্নিভাল 2025। জলপাইগুড়িতে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার গভীর রাতে কিছু দুষ্কৃতী মিলে অনিরুদ্ধ দাস নামে এক যুবককে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। 5 জনকে গ্রেফতার করে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।